আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নতুন একটি রোমান্টিক গল্প নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো মজা লাগবে। তাহলে চলো মূল গল্প চলে যাই। রুমাইশা, দেখে শুনে কাজ করতে পারো না? তুমি না বললে তরকারি কাটতে পারো। এখন তো ভালো করছো, তাই না? তোমার ভাই দেখলে বলবে, আহনাফ, আমার বোনের থেকে তুই কাজ করে নেস। রুমাইশা নাক টেনে কাজতে থাকে। ডান হাতের বুড়ো আঙুল অনেকটা কেটে গেছে। সে কখনো এসব করছে নাকি? তার উপর আহনাফ এমন বকাচকা করছে। আহনাফ তাড়াতাড়ি উঠে রুমাইশাকে রুমে নিয়ে যায়। হাতটা ভালো করে ড্রেসিং করে বেঁধে দেয়। আমি ইচ্ছে করে এমন করছি নাকি? তুমি এমন আমাকে কথা শুনিয়ে দিচ্ছ কেন? মা বাবা যেমনি হোক তারাই ভালো। আমি বাসায় যাব, ওখানে আমার কোনো কাজ করতে হয় না গি। সরি, কিন্তু তুমি কাজ পারো না এটা বললেই হয়। মিথ্যা বলছো কেন? কতটা কেটে গেছো দেখছো তো। সেজন্য এইভাবে কেউ বকাচকা করে না। ভালো মানুষেরও কাজ করতে গিয়ে ক্ষতি হয়। আর আমি তো কাজ করি নাই, সেজন্য হাত কেটে গেল। কিন্তু তুমি সেই কখন থেকে বকর বকর করছো গো? মাফ চাই, আসলে মেয়ে মানুষ মানেই পেচাল শুরু। একটা কথা টেনে টেনে বড় করে দেয়। আরে এটাকে কেয়ারিং বলে গাধি, বুঝতে শেখো। কেয়ারিং বুঝি এই রকম বলে বলে হয়? জানতাম না, সরি। মাফ চাই বুইন, বসে থাকো, আমি রান্না করে মুখে তুলে দিব। নিজ হাতে আর খেতেও হবে না কেমন? আচ্ছা গি। আহনাফ রান্না করার জন্য রান্নাঘরে যায়। রুমাইশা বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিল। হুট করে বুঝতে পারে কোমরে কেউ নখ দিয়ে চাপ দিচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে দেখে আহনাফ কোমরে হাত দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুমাইশা ভয়ে ঢোক গিলে তুতলিয়ে বলে, আহনাফ, কি করছো? এভাবে তাকিয়ে আছো কেন? প্লিজ সরো, আমার অসহ্য লাগছে, প্লিজ সরো। হুস চুপ, তুমি যখন আমার সামনে থাকো তখন এক অন্য রকম মাদকতা গ্রাস করে। তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে খুব গু। কি বলছো এসব তুমি? পাগল হয়ে গেছো নাকি? হাত সরাও আমার পেট থেকে। আমি কিন্তু চিল্লাতে শুরু করব গো। তুমি আমার ওয়াইফ, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই চিৎকার দিয়ে কোনো লাভ হবে না গে। আহনাফ কোমর থেকে হাত সরিয়ে রুমাইশার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। তারপর আহনাফ রুমাইশার কপালে একটা কিস করে ঠোঁটের দিকে যায়। ঠোঁটে হালকা স্পর্শ পেতেই রুমাইশা চোখ বন্ধ করে চিল্লিয়ে উঠে। কিছুক্ষণ পর চোখ খুলে কারো অস্তিত্ব নাই বুঝতে পেরে ভরকে যায়। দেখে আহনাফ হাত মুছতে মুছতে তার দিকে এগিয়ে আসছে। কি হয়েছে, এভাবে চিৎকার দিলে কেন? এই সময়ের মধ্যে ঘুমিয়ে স্বপ্ন দেখছ? তুমি আমার কাছে আসছিলা, তাই না? আমার পেটে হাত দিছ। আমার ঠোঁট। কি? তোমার ঠোঁটে কি হয়েছে শুনি? দেখি ঠোঁট কাটছ নাকি গু? রুমাইশা হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে। সে কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছে? কিন্তু কেমনে, সে তো ঘুমায়নি। তাছাড়া আহনাফকে দেখে মনে হচ্ছে কিছু হয়নি এখানে। তুমি কখন রুমে আসছো ভাইয়া? চুপ, আবার ভাইয়া বলো কেন? জামাইকে ভাইয়া বলতে নেই জানো না? আর আমি মাত্র রুমে আসছি, চলো খাবা গু। আজব তো, পেটে তো নখের দাগ আছে তাহলে। এটা কি আমি নিজে করছি? উফ, আমি তো পাগল হয়ে যাব গু। আহনাফ একবার রুমাইশার দিকে তাকায়। পেট থেকে গেঞ্জি উঠিয়ে দেখছে। আহনাফ ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে দেয়। তারপর রুমাইশাকে নিয়ে খাওয়া দাওয়া করে হসপিটালে যায়। আহনাফ রাহুলের সাথে দেখা করে নিজ কাজে চলে যায়। রাহুল রুমাইশার হাতের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, হাতে কি হয়েছে? এভাবে ব্যান্ডেজ করা কেন? কেন আবার? তোমার কথা শুনে তো আহনাফকে হেল্প করতে গেছিলাম। সাথে এখন ফ্রি হাত কাটছে আর ফ্রি কথা শুনিয়ে দিচ্ছে গু। ও, আমার ক্ষুধা লাগছে, খাইয়ে দে আগে। আর কাজ করার জন্য কি কাউকে রাখবি? না, তুমি ঠিক হলে আমি বাসায় যাব ভাইয়া। এখানে আহনাফ ভাইয়ার সাথে থাকব না আমি। উনি আমার কত সিনিয়র, আমি তো 4-5 বছরের বড় কাউকে বিয়ে করতাম গো। কি বলিস? বিয়ে ছেলে খেলা না রুমাইশা। মেনে নে সব। আমি তো ভাবছি তুই আহনাফকে ভালোবাসিস। এখন দেখি সব উল্টো। ব্যাপার কি? কিছু না, আমি এই সম্পর্ক রাখব না। তাছাড়া এখানে শাক সবজি খাওয়াবে তোমার বন্ধু। এসব মুখে যাবে না আমার। সমস্যা নাই, আমি সুস্থ হই, তারপর বাড়ি থেকে কিভাবে সবাইকে তাড়িয়ে দিতে হয় তা জানা আছে। আমাদের অফিস সম্পূর্ণ তোর নামে। তুই চাইলে এখন সবাইকে বের করে দিতে পারিস। ডেড কিন্তু আমার নামে শুধু বাড়িটা করছে।
বাকি সব তোর নামে গু। আচ্ছা ভাইয়া, এটা বলো, আমাকে বিয়ের দেওয়ার কারণ কি ছিল? মা তো এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার মানুষ না। যতই খারাপ হোক কখনো বিয়ের কথা বলে নাই ছেলের নাম কি ছিল? চিনিস তাকে? হ্যাঁ রকি গু। ওইটা মায়ের বান্ধবীর ছেলে। তোর বিয়ের পর অর্ধেক সম্পত্তি তোর জামাইয়ের নামে হবে। সেজন্য মা বিয়ে দিয়ে নিজের নামে সব করতে চাইছিল গু। মানে? তার মানে আহনাফ ভাইয়া আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছে? পাগলের মতো কি বলিস? ও তোকে ওখান থেকে বাঁচাতে বিয়ে করছে। ওকে ভুল বুঝিস না, ও জানে ও না সম্পত্তি কার নামে গি। রাহুল রেগে কথাটা বলে। রুমাইশা পাত্তা দেয় না সেদিকে। তার এখন একটা লক্ষ্য, পড়াশোনা করে বড় হতে হবে। 8 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সম্পত্তি তার বাবার নামেই থাকবে। আর এর আগে বাবা মারা গেলে মা ভোগ করতে পারবে। আর 8 বছর পূর্ণ হলে সব রুমাইশার নামে হবে। ভাইয়া, আমাদের বাবাকে এখানে নিয়ে আসতে হবে। বাবা অসুস্থ, মা যদি বাবাকে মেরে ফেলে? দেখো মা সম্পত্তির জন্য তোমাকে মারার চেষ্টা করছে। বাবাকে মেরে ফেলতে দুবার ভাববে না গি। ওহ নো, আমার মাথায় ছিল না এই কথাটা। আমি তো যেতে পারবো না। আহনাফ কাজের জন্য ব্যস্ত, তুই একা যাবি? হ্যাঁ, একা ঘোরার অভ্যেস আমার আছে। তুই তাহলে থাক, আমার এটিএম কার্ডে $1,02,000 আছে। এটা দিয়ে আমি চলবো। তোর কার্ড তো নাই, টাকা লাগলে বল। আমি আজ বাড়ি ফিরব গু। আমার ভয় হচ্ছে তোর কিছু না হয়ে যায়। কিছু হবে না। টাকা নিবি নাকি বল? হসপিটালের বিল দেওয়া হয়নি। সব হয়তো আহনাফ দিছে, টাকা ওরে দেস কি? ওকে, রাতে আমি বাসায় যাব। এখন একটু বাসায় গিয়ে ঘুমিয়ে নেই গি। আচ্ছা গি। বাসায় এসে রুমাইশা শুয়ে পড়ে। ঠিক একইভাবে বুঝতে পারে কেউ গলায় কিস করছে। হালকা কেঁপে ওঠে, অন্য পাশ হয়ে ঘুমিয়ে যায়। কিন্তু না, স্পর্শ গভীর হতে থাকে। চোখ মেলে তাকিয়ে দেখে কেউ নাই। নিজেই নিজের মাথার চুল টেনে বলে, বাল হচ্ছে কি আমার সাথে? আমি কি আহনাফকে নিয়ে বেশি বেশি ভাবছি? এই ছেলেটা তো আমাকে শান্তিতে ঘুমাতে ও দিচ্ছে না গি। কি হয়েছে? দরজা খোলো, কতবার ফোন করছি, ফোন রিসিভ করো না কেন? মরার মতো ঘুমিয়ে আছো নাকি? সরিয়ে আসছি আমি। রুমাইশা ফোনটা কান থেকে নামিয়ে উঠে পড়ে। আহনাফ অনেক কয়বার ফোন করছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারে নাই। তুমি এই সময় বাসায়? সকালে না বললে আজ দুপুরে বাসায় আসবে না? কয়টা বাজে? রুমাইশা মুখে হাত দিয়ে ঘুম ভাঙার চেষ্টা করে। আহনাফ একবার রুমাইশার দিকে তাকিয়ে টান দিয়ে নিজের সাথে চেপে ধরে। তারপর চোখ মেরে বলে, এইভাবে কখনো আমার সামনে এসো না বউ। তুমি আমার পবিত্রতা, আমার আসক্তি হতে পারে। ভুল কিছু করে ফেলব, তাই আমার সামনে আসার আগে নিজেকে পরিপাটি করে নিওই। মামানে, ছাড়ো আমাকে। এভাবে জড়িয়ে ধরার কি আছে? আমি নেশা না যে আমার প্রতি আসক্ত হয়ে পড়বে গু। এভাবে একটা ছেলের সামনে আসলে ছেলেটা তো জড়িয়ে নিবেই। অন্য ছেলে হলে গোসল করিয়ে নিত গু। হোয়াট? রুমাইশা চোখ বড় বড় করে কথাটা বলে। আহনাফ হালকা হেসে কপালে একটা কিস করে। তারপর কোমরে চাপ দিয়ে ছেড়ে দেয়। রুমাইশা নিজের দিকে তাকিয়ে ভরকে যায়। গায়ে ওড়না নেই, বিড়বিড় করে বলে, তো কি হয়েছে? এখানে তো কেউ নাই। গায়ে ওড়না দিয়ে থাকতে হবে কেন? বাসায় আমি তো এভাবেই থাকি। টিভিতে দেখায় কেমন ড্রেস পরে থাকে নায়িকারা। আর আমি ওড়না পরি নাই সেজন্য এত কিছু? আগে অবিবাহিত ছিলে, কিন্তু এখন তুমি বিবাহিত। তখন বাসায় তোমার ভাই আর বাবা ছাড়া কেউ থাকত না। কাজের লোকরা সব মেয়ে মানুষ। আর এখানে তুমি ছাড়া একটা পুরুষ মানুষ আছে গি। তো আসলেই তো জামাই হই, কিন্তু সেই অধিকার তো পাইনি। যদি পেতাম তাহলে জামা না পরে থাকলে ও কিছু বলতাম না গি। অসভ্য। অসভ্য কাকে বলে বুঝিয়ে দিব নাকি? এত কথা না বলে যাও। গোসল করে রেডি হও, আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে হসপিটাল যাব গু। যাচ্ছি, এখানে থাকার ইচ্ছে নাই আমার। বাসায় যাওয়ার পর আর আসবো না। যাও। মেয়ে মানুষের এত রক্ত গরম কেন? মেয়ে মানুষকে সব সময় ঠান্ডা থাকতে হয় বুঝলে, না হলে তারা সংসার করতে পারে না গি। মেয়েরা সব সময় কেন চুপ থাকবে বলবা? ভুল না করে ও ক্ষমা চাইতে হয়। আমরা মেয়েরা কি এত সস্তা? জানি না গি। আহনাফ বিরক্ত হয়ে আর কিছু বলে না। রুমাইশা গোসল সেরে খাবার খায়।
তারপর আহনাফের দিকে তাকিয়ে থাকে। আহনাফ বুঝতে পারে রুমাইশা কিছু বলবে। সে জন্য বলে, কি বলবা বলো, আমাকে এত দেখতে হবে না। চোখ দিয়ে কি গিলে খাবা? এইভাবে নজর লাগালে আর কেউ তাকাবে না আগে। সব সময় তোমার এসব না বললে হয় না। ভাইয়ার চিকিৎসা করার জন্য কত টাকা খরচ হয়েছে? কেন বলো কত? বর্তমান সব মিলিয়ে ৩০,০০০ খরচ হয়েছে। আরও থাকবে, খরচ হবে, কারণ বেড ভাড়া তো দিবে হবে। তাছাড়া ডাক্তার দেখছে, রক্ত দিতে হচ্ছে, রক্ত ফ্রি দেয় না কেউ। একটা প্যাক ১,৫০০ টাকা নিচ্ছে গিয়ে। খুব তো বলছিলে ভাইয়া নাকি গুরুতর আঘাত পায়নি। এখন ১-৫ দিনে ও তো বেড থেকে উঠতে পারবে না। সব মিলিয়ে কত টাকা লাগতে পারে? ৫,০০০ মতো লাগবে। ৭ দিন পর বাসায় নিয়ে আসবো ওকে গি। আচ্ছা গি। রুমাইশা রেডি হয়ে নেয়, বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে আহনাফ বলে, ট্রেনে যাবা নাকি বাসে? গাড়িতে যাব। এতখানি রাস্তা আমি বাস ট্রেন কিছু দিয়ে যেতে পারবো না। এই তো গাড়ি আসছে, ভাইয়ার খেয়াল রেখো, আসি আমি। সাবধানে, কিছুর প্রয়োজন হলে ফোন দিও, আর পৌঁছে জানিয়ে দিও। কি হয় না হয় সবটা জানিও। আহনাফ, আমাকে একটা কিস করবা? রুমাইশার কথা শুনে আহনাফ কেসে উঠে। মেয়েটা কি আবদার করছে ওর থেকে? মানে রুমাইশা কি ঠিক আছে? আহনাফ অবাক হয়ে বলে, কি বললে আবার বলতো? বললাম আহনাফ, আমাকে কি একটা কিস করবা? কিস বোঝো না? চুমু দিবে কি একটা? কোথায়? আহনাফের এমন কথায় রুমাইশা রেগে যায়। কোথায় সেটা ও বলতে হবে নাকি? রুমাইশা রেগে চিল্লায় বলে, আমার মাথায়। আজব তো, কোথায় সেটা বলতে হবে না নাকি? নয়তো আমি আবার ঠোঁটে ও দিতে। অসভ্য, আমি গেলাম, ভালো থাকো, বেঁচে থাকলে কথা হবে গু। রুমাইশা যেতে চাইলে আহনাফ নিজের দিকে টেনে আনে। তারপর কানে ফিসফিস করে বলে, এত রাগ ভালো না বুজান। হুট করে এমন একটা আবদার করে বসলে, সেজন্য আমি কিছুটা চমকে গেছি, বুঝলে? চলো, তোমার ভাবনা সত্যি হোক। প্রয়োজন নেই, এই নেও, এখানে ৫,০০০ টাকা আছে। ভাইয়ার জন্য খরচ করছিলা, সেটা দিয়ে দিলাম। আর টাকা লাগলে আমাকে বলিও, রাস্তায় মানুষ আছে, ছাড়ো আমাকে গি। আহনাফ কপালে একটা কিস করে ছেড়ে দেয়। টাকাটা নিয়ে নেই, কিছু না বলে, কারণ সে নিজেই অন্যের থেকে টাকা ধার নিয়েছিল। আহনাফ ফোন বের করে মুন্নির কাছে ফোন দেয়। মুন্নি, বিকেল ৫টার সময় দেখা করো। আগে যেখানে দেখা করতাম সেখানেই দেখা করব। একা আসবা, কাউকে নিয়ে আসার প্রয়োজন নাই। আহনাফ বেশি কথা না বলে ফোনটা রেখে দেয়। একবার রুমাইশার গাড়ির দিকে লক্ষ্য করে। চোখের পলকেই অনেকটা পথ চলে গেছে। আহনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে। সে কি করবে বুঝতে পারছে না। ৩ বছরের ভালোবাসা তাকে কিভাবে ঠকাবে? আর একদিকে রুমাইশা, রাহুলের বোন। রুমাইশাকে ডিভোর্স দিলে মেয়েটা একটা পদবি পাবে। ডিভোর্সি, যা সমাজে ঘৃণ্য কাজ। সবাই ভাবে যারা ডিভোর্সি তারা খারাপ। আহনাফ হসপিটালে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে, তারপর ঘুমের মেডিসিন নিয়ে ঘুমানোর জন্য বিছানায় যায়। এই সময় মাথা গরম করলে চলবে না, একটু ঘুমানো প্রয়োজন। উফ, কেন যে না বুঝে বিয়ে করছিলাম। আচ্ছা, আমি রুমাইশাকে বুঝিয়ে ডিভোর্স দিব কি, নাকি মুন্নিকে ছেড়ে দিব গো? আহনাফ কেঁদে উঠে, তার কিছু ভালো লাগছে না। সিদ্ধান্ত নিতে গিয়ে সব সময় ভুল করে সে। হুটহাট সিদ্ধান্ত নিয়ে বসে। মা বাবার সাথে কথা না বললে সে থাকতে পারে না। সব তোমার জন্য, সব তোমার জন্য। তোমাকে বিয়ে না করলে আমি মা বাবার সাথে ভালো থাকতাম। কেন তোমাকে বিয়ে করতে গেলাম? আল্লাহ, একটা পথ দেখাও। আহনাফ বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে সে। এইদিকে আহনাফ ঘুম থেকে উঠতে পারে না দেখে আজ দেখা ও করতে পারে না। রাত ৮টার সময় ঘুম ভেঙে যায় তার। ফ্রেশ হয়ে রাহুলের কাছে যায়। সুর, বাড়ি থেকে একটু ঘুরে আসি। আহনাফ নিশ্চয় মা বাবার জন্য কষ্ট পাচ্ছে। সম্পর্ক এইভাবে শেষ হবে বুঝে উঠতে পারে নাই হয়তো। আচ্ছা, আমাদের তো টাকা পয়সার অভাব নাই। বুঝিয়ে বললে কি আহনাফের মা বাবা আমাকে মেনে নিবে না? সন্ধ্যা ৭টার সময় আহনাফ উদের বাসার সামনে এসে গাড়ি থামায়। এখান থেকে তাদের বাসায় যেতে ৩-০ মিনিটের মতো সময় লাগবে। ড্রাইভারকে টাকা দিয়ে আহনাফদের বাসার গেটে নক করে। ২ তলার বাড়ি তাদের, যেখানে রুমাইশাদের বাসা ও ২ তালার। কিন্তু যে দেখবে সে চোখ ফিরাতে পারবে না।
বিশাল জায়গায় নিয়ে তাদের বাড়ি বানানো হয়েছে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। সামনে রুমাইশাকে দেখে বলে, কি চাই এখানে? আপু আগে ভিতরে আসি, নাকি বাহিরে দাঁড় করিয়ে সব শুনবেন গু? ও হ্যাঁ, আসো, ভিতরে আসো। আব্বুর কাছে আসছো কি? আব্বু তো বাসায় নেই গু। না, সবার সাথেই একটু কথা বলবো। আপনি আমাকে হয়তো চিনবেন না, কিন্তু আপনার মা বাবা আমাকে চিনবে গি। আরোহী কে আসছে মা? একটা মেয়ে আম্মু, তোমাদের সাথে নাকি দরকার আছে। এই দিকে আসো, চিনো নাকি দেখো। এই মেয়ে, আসো ভিতরে এসে আগে বসোগ। তুমি? আহনাফ কোথায়? আবার কেন আসছো এই বাড়িতে? আমি না তোমাদের বারণ করছি, এই বাড়িতে আর কখনো আসবে না। তোমাদের দুজনের মুখ আমি দেখতে চাই না আর গু। মালিহা খান বসার ঘরে আসার সময় রুমাইশাকে দেখে কথাটা বলে। রুমাইশাকে দেখে অনেকটা রেগে যান তিনি। একে তো নিজের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে পারে নাই, তার উপর ছেলে তার হাঁটুর বয়সের মেয়েকে বিয়ে করছে। আরোহী মায়ের রাগ দেখে বলে, আম্মু, মেয়েটাকে তুমি চিনো না কি গু? চিনব না কেন? কোনো ফকন্নির মেয়ে দেখো না, আমার ছেলের গলায় ঝুলিয়ে পড়ছে। সুন্দর ছেলে দেখলেই এদের লোভ জাগে গু। মানে ও রুমাইশা আর ভাইয়া এমন পিচ্চি মেয়েকে বিয়ে করছে। এই মেয়ে কথা বলছো না কেন? এখানে কি জন্য আসছো? লজ্জা করে না এখানে আসতে গু? আমাকে মাফ করবেন আন্টি, আপনার ছেলে আপনাদের জন্য মন খারাপ করে থাকে। কষ্ট পান উনি, হয়তো আপনাদের খুব ভালোবাসে, তাই দয়া করে উনার সাথে কথা বলুন গু। এই জন্য তুমি আমাদের বাসায় আসছো? যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, সেই ছেলে আমাদের না জানিয়ে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করল গু। আপনি রাগ করবেন না দয়া করে। আসলে আমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে ছিল না, হুট করে এমনটা হয়ে গেছিল গু। এই বাড়ি থেকে বেরিয়ে যাও মেয়ে, তোমার মুখ দেখার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই গু। আচ্ছা, আগে আমার কথা শোনেন দয়া করে। আচ্ছা, আমি কোন দিকে কমতি আপনার ছেলের জন্য বলেন? আমি কি আপনার ছেলের বউ হওয়ার যোগ্য না? দেখো রুমাইশা, তুমি ভাইয়ার থেকে অনেক ছোট। আমাদের ফ্যামিলির এত কম বয়সের মেয়েদের কেউ বিয়ে করে না। তাছাড়া আম্মুদের সময় কম বয়সের মেয়েদের বিয়ে হতো, তাও আম্মু ইন্টার শেষ করে বিয়ে করছে গিয়ে। তো আপু, আপনি কি বলতে চাচ্ছেন? শোনেন, পড়াশোনা আমি ছেড়ে দেইনি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি ওকে। আর বিয়েত হয়েছে তাহলে রাগ করে থাকার কি আছে? তো যাও, সংসার করো। এখানে কি করছো? জামাইয়ের অনুমতি নিয়ে আসছো তো? দয়া করেন মা, আপনার ছেলে আপনাদের জন্য কষ্ট পায়, সেজন্য আমার এখানে আসা, নয়তো আসতাম না। এসব অপমান হওয়ার ইচ্ছে আমার নাই। বাহ, এইটুকু মেয়ে দেখি ভালোই পটর পটর করতে পারে। ভাইয়া যে তোমাকে কি দেখে বিয়ে করছিল? আর শোনো, ভাইয়া তোমাকে পছন্দ করে না, ভাইয়ার জিএফ আছে গিউ। মালিহা খান মেয়ের দিকে তাকায়, আহনাফ রিলেশন করত, তাহলে এই মেয়েটাকে কেন বিয়ে করল? এটাই সুযোগ এই মেয়েকে তাড়িয়ে দেওয়া। সেই ভেবেই বলে উঠে, আচ্ছা, তুমি কি চাও আমরা আহনাফের সাথে সব সম্পর্ক ঠিক করে নেই? হ্যাঁ আন্টি, আমি তো এটাই চাই। এই 2টা দিন আপনার ছেলে শান্তিতে ঘুমাতে পারে নাই, আপনাদের জন্য মন খারাপ করে বসে থাকে গু।